প্রয়াস এখন আর দেখা যাচ্ছে। বাস্তবিক অর্থে কার স্বাধীনতা? ব্যক্তি আর গোষ্ঠীর স্বাধীনতা? কার স্বাধীনতা? কোনো নিজস্ব আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বাধীনতা? এই ধরনের স্বাধীনতা আমরা কখনো প্রত্যাশা করিনি, বাংলাদেশি কোনো জনগণও করে। স্বাধীনতা হবে সেটি যে সমস্ত জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত হবে, বাক স্বাধীনতা থাকবে, সবাই কথা বলতে পারবে। কিন্তু এখন হচ্ছে কি, আমরা যে কথা বলছি আমাদের অধিকার আদায় নিয়ে, গত কয়েকদিন আগে দেখা যাচ্ছে চট্টগ্রামে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে যে 7 দিনের মধ্যে দেশ থেকে পালাতে হবে। আমরা যদি আমাদের অধিকারের কথা বলি, আমাদের নাকি দেশ ছেড়ে চলে যেতে হবে। তো এই ধরনের প্রবণতা কি স্বাধীনতার লক্ষণ? এটা কখনো স্বাধীনতার লক্ষণ হতে পারে না। সেজন্য থ্রেটিং করা এবং সেটাকে ভীতিকে বিকশিত করে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে দমিয়ে রাখার প্রচেষ্টা, সেটা কখনো যথার্থ স্বাধীনতা হতে পারে না। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা সবাই স্বাধীন হতে চাই, নেতৃত্ব দিতে চাই। হিন্দু সমাজের একটা বড় সমস্যা, আমরা সবাই নেতা হতে চাই, ফলোয়ার্স বা অনুগামী নাই। আপনার যত সংগঠন আছে, আপনি যদি দেখুন ফটিকছড়িতে খুঁজতে গেলে কমপক্ষে 100-200 উপরে সংগঠন পাবেন, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মিলে। কিন্তু 200টা সংগঠনের আপনি শুধু নেতা আর আপনার কর্মী আছে, এই নেতার পদবীরা আছে, কিন্তু কোনো ফলোয়ার্স বা কর্মী খুঁজে পাবেন। কোনো উৎসব হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সেখানে দেখবেন নেতারাই হয় কাজ করছে, নতুবা ফেটম্যানরা কাজ করছে, কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা নেতা হতে আসিনি, আমরা সবাই রাজা, আমরা সবাই প্রজা, আমরা সবাই নেতৃত্ব দেব এবং সবাই ফলোয়ার্স হব। সার্ভেন্ট লিডারশিপ, শ্রীল প্রভুপাদ বলেছেন, সেবক নেতা। আমরা সেবক হিসেবেও কাজ করব, আবার আমরা নেতৃত্ব প্রদান করব। আমরা যদি কেউ সেবক হই, আমরা কেউ নেতা হব। তো পরস্পরকে সহযোগ দিয়ে এগিয়ে যাব। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ঐক্য পরিষদ, পূজা পরিষদের মতো কোনো প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করছি না। আমরা কোনো সংগঠনের প্রতিদ্বন্দ্বী নই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা দেশব্যাপী আমাদের বাংলাদেশী সমস্ত হিন্দুদের, বাঙালি হিন্দুদের বেঁচে থাকার সনদ হিসেবে আমরা যে 8 দফা দাবি উপস্থাপন করেছি, এই 8 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সনাতন জাগরণ মঞ্চ এবং ঢাকা অঞ্চলে সম্মিলিত সংখ্যালঘু জোট কাজ করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকার আদায়ের জন্য এই 8 দফার ভিত্তিতে এই মুক্তির সনদ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমরা অতীতে অনেক আন্দোলন দেখেছি। আমাদের 12 সালে হাটাজারিতে আক্রমণ হয়েছে, সমসাময়িক সময় যদি দেখতে যাই 16 সালে, 18 সালে হয়েছে, আমাদের 21 সালে হয়েছে, এখন 24 সালে হচ্ছে। প্রতি 2-3 বছর পর পরে এক একটি ঘটনা প্রবাহের অবতারণা ঘটিয়ে আমাদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি থেকে আমরা কখনোই উত্তরণ ঘটাতে পারিনি, আমাদেরকে নিজেদেরকে সুরক্ষা করতে পারিনি। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই পরিস্থিতিকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী আন্দোলনের একটি ক্ষেত্র তৈরি করতে হবে। তারই অংশ হিসেবে আমরা সারা দেশে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় করছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো সভাপতি নাই, এখানে কোনো সেক্রেটারি নাই, এখানে কোনো ক্যাশিয়ার নাই। আমরা সাধুরাও সবাই সমন্বয়ক, আপনারাও সবাই সমন্বয়ক। তো সুতরাং আমরা শুধু প্রতিটা ইউনিয়ন বেসিস একজন করে প্রতিনিধি, সমন্বয়ক প্রতিনিধি, এবং এখানে কয়টা ইউনিয়ন রয়েছে? 18টা ইউনিয়নে 18 জন প্রতিনিধি, হ্যাঁ, এবং 2টো পৌরসভা, সেই হিসেবে 20 জন। আর 3 জন হবে আপনার সকলের কাছে গ্রহণযোগ্য প্রবীণ ব্যক্তিত্ব, যারা ছাতা হয়ে থাকবে এবং তাদেরকে সঠিক মার্গ বা পথ দেখাবে। আর এই প্রতিটি এই সমন্বয়ক টিমের প্রধান থাকবে একজন করে সন্ত। তো যেহেতু এই ফটিকছড়ি অঞ্চলে আমাদের গুরুদাস পরমহংসজির সিদ্ধাশ্রম রয়েছে আমাদের, এবং এখানে উজ্জ্বল বাবাজি রয়েছেন,
উজ্জ্বল বাবাজি এবং আমাদের অভয়ানন্দজি, ওনারা দুজন প্রধান মুখপাত্র হিসেবে কাজ করবে। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, সকলে সম্মিলিত হয়ে এই ক্রম প্রচেষ্টাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিন। আমাদের এই মুক্তির আন্দোলনে যোগদান করে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। আমরা দুর্গাপূজার আগেই সারা দেশে 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে 8 দফা দাবি কি সেটা যাতে সমস্ত জনগোষ্ঠী জানতে পারে, সারা দেশে আমরা পোস্টার পাঠাবো। আপনারা পোস্টারগুলো সকলে প্রতিটি পূজা মণ্ডপে টাঙিয়ে দেবেন, যার ফলশ্রুতিতে সমস্ত জনগোষ্ঠী 8 দফা সম্পর্কে জানতে পারবে এবং আপনাদের নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে এই 8 দফা দাবির সপক্ষে কথা বলুন। আমাদের হলুদ মিডিয়াগুলো আমাদের এই দাবিগুলো, আমাদের অবস্থান, আমাদের আবেদনগুলি, আমাদের প্রাপ্য অধিকারগুলো তুলে ধরছে না। সেজন্য প্রতিটি মোবাইল আমাদের যেন মিডিয়া হিসেবে কাজ করে, প্রতিটি ব্যক্তির কণ্ঠ আর বুদ্ধিমত্তা যেন সাংবাদিকের রোল প্লে করে। তো সেজন্য সাংবাদিকের কাজ কি? মুক্ত চিন্তা করা এবং কেউ তৈলমর্দন না করা, আর কি সত্য বিষয় তুলে ধরা। তবে অনেক সময় অপ্রিয় সত্য তুলে ধরার মতো পরিবেশ এই দেশে এখনো হয়নি। আমাদের সংবিধান পরিবর্তনের প্রচেষ্টা হচ্ছে, রাষ্ট্রের পরিকাঠামো পরিবর্তনের প্রচেষ্টা হচ্ছে। যদি মানুষের হৃদয় পরিকাঠামোর পরিবর্তন না হয় তাহলে এগুলো নিতান্তই বেহাত হয়ে যাবে কিছুদিন পরে গিয়ে। আমরা অতীতেও দেখেছি সামরিক সরকার, সমর্থিত সরকার এসেছিল, তারও আগে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ফরমান জারি হয়েছিল। মনে করেছিল বাঙালি জনগোষ্ঠী বিপদাপন্ন পরিস্থিতিতে মানুষ যেভাবে নিজেকে গুটিয়ে রাখে, স্বাভাবিক পরিবেশের সময় সেই পরিস্থিতি থাকবে, সেটা ছিল না। কারণ আমাদের মৌলিক চেতনাগত পরিবর্তনের প্রচেষ্টা করা হয় না। আমাদের দেশের সম্পদ আমরাই লুণ্ঠন করি, আমাদের দেশের সুনাম আমরাই নষ্ট করি, আমাদের প্রগতিকে আমরাই রুদ্ধ করি এবং আমরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করি। এই প্রবণতা আমাদের মধ্য থেকে যাচ্ছে না। সেজন্য যতক্ষণ চেতনাগত পরিবর্তন হয়নি ততক্ষণ অপ্রিয় হলেও সত্য কথা বলার সময় কৌশলী পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং আমি অনুরোধ করব, কোনো ধর্মকে অবমাননা করবেন না। কোনো ধর্মে এর ব্যক্তিদের, অন্য ধর্মাবলম্বীদেরকে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড করার সময় সতর্ক অবস্থান গ্রহণ করুন। কারণ বিভিন্ন উস্কানিমূলক গোষ্ঠী শ্রদ্ধাবরণে এরকম ফ্রেন্ড হয়ে উস্কানিমূলক কথা বলছে, তার প্রতি উত্তরে যদি কোনো রিপ্লাই দেন সেটাকে ধর্মীয় অনুভূতি হিসেবে ব্যবহার করে নির্যাতন, নিপীড়নের হাতিয়ার হিসেবে গ্রহণ করছে। আপনি দেখুন, এই দেশে 5 তারিখের পরে অগণিত রাজবন্দী মুক্তি পেয়েছে, অগণিত সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে, এমনকি জঙ্গিরাও মুক্তি পাচ্ছে। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, অতীতে যারা আইসিটি আইনে আমাদের হিন্দু জনগোষ্ঠী আপনার ধর্মীয় অনুভূতির অভিযোগে বন্দিপ্রাপ্ত হয়েছে, আজ পর্যন্ত তারা জেলের ঘানি টানছে। তো বাস্তবিক অর্থে বৈষম্য সব ক্ষেত্রেই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে অনেকে মিষ্টি কথা বলে আমাদেরকে সান্ত্বনার মূলা ঝুলিয়ে দীর্ঘদিন বঞ্চনা করেছে। এবার আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না। সেজন্য দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য আমাদের ফান্ড দরকার, মনোবৃত্তি দরকার। আমি প্রতিটি মাকে অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তাদেরকে অনুরোধ করব, ঘরে প্রতিদিন 1-2 মুষ্টি করে কম খান। সেই চাল সঞ্চয় করে মুষ্টি চাল, আগে মুষ্টি ভিক্ষা দিয়ে সমাজ বিনির্মাণ হতো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে সমস্ত বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, যেই সমস্ত ছেলেরা এই সামাজিক কল্যাণকর কাজ করছে, যেই সমস্ত বাড়িঘর আক্রান্ত হচ্ছে, যেই সমস্ত মঠ মন্দির ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে বলবো যে দুর্গা পূজা আসন্ন, মায়ের পূজা হবে, আমরা সবাই মায়ের পূজা করব। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, সারা দেশে আমরা পূজা করছি প্রতিটা বছর, পূজা করে হিন্দু জনগোষ্ঠীর না যতটুকু কল্যাণ করছি তার চেয়েও বেশি অর্থ ডিজে, ইলেকট্রিসিটির পেছনে খরচ করে অন্যকে বলিয়ান করছি যাতে তারা আমাকে আক্রমণ করতে পারে।
সেজন্য আমি আপনাদেরকে বলবো এইসব ক্ষেত্রে ব্যয় সংকোচন করুন, বাজেট বৃদ্ধি করুন। যদি 2 লাখ টাকা বাজেট হয় সেটা 3 লাখ করুন, কিন্তু আধ্যাত্মিক কর্মকাণ্ডের মাধ্যমে বাজেট সংকোচন করে আদর্শিক এবং সাত্ত্বিক পূজা পদ্ধতি চালু করুন, যাতে জগদ্ধাত্রী মা দুর্গা তিনি অসুর বিনাশে আমাদের সহায়ক হন এবং মাতৃশক্তিতে বলিয়ান হয়ে সমস্ত বিভক্তি থেকে মুক্ত হয়ে আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি। মায়ের যে পূজা মূর্তি, এই পূজা মূর্তিটা হচ্ছে গণতন্ত্রের একটা সঠিক রূপ। গণতন্ত্রের শিক্ষা এই মায়ের দুর্গা পূজার মণ্ডপের যে শ্রীবিগ্রহ থেকেই এসেছে। কিভাবে? সেখানে সাপের খাদ্য কি? ইঁদুর। ইঁদুর কার বাহন? গণেশের বাহন। আর নাক হচ্ছে কার অস্ত্র? মায়ের অস্ত্র। নাক কার? গলার অর্নামেন্টস, মহাদেবের গলার অর্নামেন্টস বা শোভা বাসুকি। আবার সাপ কার খাদ্য? সাপ হচ্ছে আপনার ময়ূরের খাদ্য। তাহলে ময়ূর হচ্ছে কার বাহন? কার্তিকের বাহন। সিংহ কার বাহন? মায়ের বাহন। বাবার বাহনকে বৃষ। তো বৃষ কার খাদ্য? সে সিংহের খাদ্য। পেঁচার খাদ্য কি? বিভিন্ন পোকামাকড়। যত পোকামাকড়, যত ভূতগণ রয়েছে তারা কার সঙ্গী? বাবার সঙ্গী। তাহলে সব পরস্পর বিরোধী চরিত্রের লোক হয়েও একই পরিবার মুক্ত হয়ে বসবাস করছে। ধনী হচ্ছে লক্ষ্মী, জ্ঞানী হচ্ছে সরস্বতী, বুদ্ধি হচ্ছে গণেশ, আর কৃপগতি বা আপনার শৌর্য হচ্ছে কার্তিকেয়। বিচিত্র পরিবার হওয়ার পরেও একই উদ্দেশ্য সাধনের জন্য, জগৎ কল্যাণের জন্য মা জগদম্বা সবাইকে নিয়েই এই জগৎ প্রকৃতিকে পালন করছেন। আজকে দুর্ভাগ্যের কথা, আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র নাই। আমাদের দেশে যেই ক্ষমতায় যায় সেটাই হয়ে যায় তার তন্ত্র। রিয়েলি গণতন্ত্র নাই। যেই ক্ষমতায় গিয়েছে সেই চেষ্টা করেছে তার ক্ষমতাকে কুক্ষিগত করে দীর্ঘকাল কি করে থাকা যায়। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারেনি কেন? সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে গণতন্ত্রের অন্যের মত সহ্য করার, অন্যের সমালোচনা সহ্য করার প্রবণতা শিক্ষা আমরা পরিবার থেকে পাইনি। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের এখন মাথা অত্যন্ত ঠান্ডা রাখতে হয়। অধৈর্য হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। সুস্থ মস্তিষ্কে, যারা ক্ষোভিত অথবা বিচলিত মস্তিষ্ক সবসময় বিভ্রান্তিকর সিদ্ধান্ত প্রদান করে। সেজন্য আমি সকলকে বলবো, স্থির চিত্তে, স্থির বুদ্ধি নিয়ে আমরা এই পরিস্থিতি উত্তরণ করব। গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ, শ্রীমদ ভাগবতম এবং বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। গীতা আমাদের প্রেরণার প্রতীক, আদর্শের শিক্ষার প্রতীক হচ্ছে রামায়ণ, আর মহাভারত হচ্ছে বাস্তব জীবনে কি করে জীবন বৃত্তকে অতিক্রম করবেন তার কৌশল শিক্ষার একটা সর্বোত্তম পীঠভূমি হচ্ছে মহাভারত। এই সমস্ত গ্রন্থকে আধারিত করে, সেই জ্ঞানকে উপজীব্য করে নিজের জীবন বৃত্তে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম করুন। তাহলে আমরা সকলে সমৃদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হতে পারব। পাণ্ডুর পুত্ররা ঐক্যবদ্ধ ছিল, দুর্যোধনের শতপুত্র কোনো কাজে আসেনি। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যেন বিভক্ত না হই। এবং আমি পরিশেষে অনুরোধ করব, এখন সময় নেই কে নেতা হবেন, কে অনুগামী হবেন, এইসব বিচার ভুলেও মস্তিষ্কে স্থান দেবেন না। আপনি কার পেছনে হাঁটছেন সেটি বিবেচ্য বিষয় নয়, আপনি কোন উদ্দেশ্যে অনুগমন করছেন সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা আত্মভাঙিয়ে এগোচ্ছি, সংঘবদ্ধভাবে সমস্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিন এই বার্তা। এবং আমাদের প্রতিটি মায়েদেরকে, মহিলাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন এবং প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিয়ে দিন। কারণ এদের ধর্মান্তরকরণ নয়, একটা জোরপূর্বক তাদেরকে হিন্দু মহিলাদের সরলতাকে পুঁজি করে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে ধর্মান্তরকরণের প্রচেষ্টা হচ্ছে। এই বিষয়ে সতর্ক থাকা উচিত, গার্ডিয়ানের সতর্ক থাকা উচিত। উচ্চ শিক্ষার নামে, অতি স্বাধীনতার নামে নিজের সন্তানকে ছেড়ে দেবেন না।
তাতে আপনার পারিবারিক জীবনে বিপর্যয় ডেকে আনবে না, আপনার সামাজিক এবং ধর্মীয় অস্তিত্ব বিলোপপ্রাপ্ত হবে। সেই জন্য আমি পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা একটা সমন্বয়ক টিম করব। এই টিমে আপনারা সম্পৃক্ত থেকে আপনারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান এবং আগামী 4 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশ আহ্বান করেছি ঢাকায়। আমরা প্রত্যাশা করব এই ফটিকছড়ি থেকেও আপনারা সেখানে দলে দলে যোগদান করে এই সমাবেশকে পূর্ণতা প্রদান করবেন। এবং সমস্ত সাধু সন্তরা যাচ্ছে, সমস্ত মঠ মিশনের সাধুরা নিজের আত্মতপস্যা ক্লেশ ভুলে গিয়ে তারা জগৎ কল্যাণের জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের গুরুরা যেই পথ অনুগমন করছে, ভগবান বলছে মহাজনগতস্য পন্থা, তো মহাজনরা যেই পথে যাচ্ছে আপনাদের উচিত সেই পথ প্রাতঃস্মরণীয় জেনে অনুসরণ করা। তো আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য এবং সহযোগ দেওয়ার জন্য। আমরা আমাদের 2 মহারাজ স্বরূপ বাবাজি এবং আমাদের প্রাঞ্জলানন্দ মহারাজ, ওনারা অল্প করে আশীর্বাণী প্রদান করবেন, ওনাদের অনুভূতিগুলো আপনাদেরকে জানাবেন। তারপরে আমরা আপনাদের